আওয়ামী লীগের সময়ও আমাকে শেষ 10 বছর নানান ধরনের ভোগান্তির মধ্যে কাটাতে হয়েছে। আমাকে অনেক জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, যেখানে ঢুকেছি হয়তো 4 মাস কাজ করেছি, 6 মাস কাজ করে রিজাইন দিয়ে চলে আসতে হয়েছে, চাপের মুখে ফাইট দিতে হয়েছে, কিন্তু একটা সময় ছেড়ে দিতে হয়েছে। আবার এই সরকারের সময় পুরোপুরি জেলেই যেতে হলো, কারাগারে যেতে হলো, দীর্ঘদিন থাকতে হলো। আওয়ামী লীগের সময় তো জেলে যেতে হয়নি, তিল ধরনের জায়গা নেই কারাগারের ওয়ার্ড গুলোতে, সেলগুলোতে যেভাবে আটক করা হচ্ছে। আর জেলের অভিজ্ঞতা আমার সবার যাওয়া উচিত একবার করে। এখন রাষ্ট্র কর্তৃক পদ দেওয়া হচ্ছে, আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বানিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে ছাত্রলীগের সক্রিয় কর্মী। আপনি জীবনে কখনো আওয়ামী লীগ করেননি, পদ নাই, পদ একটা দিয়ে দিচ্ছে। আপনি হয়তো আছেন ওয়ার্ডের সেক্রেটারি, আপনাকে বানিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সবসময় ছিল, এখন আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। দুর্নীতিবাজ সন্ত্রাসী সবসময় ছিল, কালো টাকা দৌরাত্ম ছিল। কথা বলতে হবে, কথা বলা সত্য উচ্চারণ বিকল্প নেই। এবং ওই যে বললাম যে কথা না বলে নিরাপদ থাকা যাবে, এটা যারা মনে করেন তারা যেন ভুল করেন। অধ্যাপক কার্জন দালালি করেছে। আমি তো তখন আওয়ামী লীগ সময় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি, কোথাও কোথাও কাজ, প্রথম 5 বছর তো ছিলাম, তারপর 10 বছর কোথাও কোথাও কাজ করেছি। আমার অ্যাঙ্করিং এ তিনি গেস্ট হয়েছেন। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, তিনি আওয়ামী লীগের যেভাবে সমালোচনা করেছেন অনেকে সেভাবে করেননি, অথচ তিনি হয়ে গেছেন ফ্যাসিস্টের দোষর। আওয়ামী লীগ যা করেছে তার পরিণতিটা অনেক করুণ হয়েছে। হয়তো এত বড় করুণ পরিণতি তার হওয়ার কথা ছিল না, তারপরে বরণ করতে হয়েছে। ওই যে নকশি পুরনো কথাটা, ইতিহাসের শিক্ষা এটি যে মানুষ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয় না। যারা শাসক থাকেন, যাদের হাতে রাজদণ্ড থাকে, তারা কোনো শিক্ষা গ্রহণ করেন না। যে যতটুকু করবে তাকে যতটুকু তো পে করতেই হবে। এটা প্রকৃতির বিচার, সৃষ্টিকর্তার বিচার। এটা সায়েন্স বলে। যেমন আপনি নিউটনের 3য় সূত্রের কথা বলছিলেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সময় এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দেশের বাইরে থেকে যারা মক ক্রিয়েট করাচ্ছে, যারা জঙ্গিবাদী উস্কানি দিচ্ছে, তাদের দ্বারা আদিষ্ট হয়ে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে। আমার বিরুদ্ধে বলা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করা হয় না কেন, তার ব্যাংক ব্যালেন্স চেক করা হয় না কেন, টাকা কোত্থেকে আসে। শুধু আমি নই, সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, যারা একটু মানে গতানুগতিক সাংবাদিকতার বাইরে এসে তারা সত্য বলার চেষ্টা করেন, যারা আব্দুল তুষার সম্পর্কে বলা হচ্ছে গণমাধ্যম ব্যক্তিত্ব, এম আজিজ সম্পর্কেও বলা হচ্ছে সিনিয়র সাংবাদিক, তিনি মেয়ের সাংবাদিক, সবাই জানি আমরা আওয়ামী লীগ এর মোটামুটি বিরুদ্ধে। তার নামে অনেকে অনেক কথা বলছেন, মানে অভিযোগ করছেন। তো আমি আমারটা বলি যে দিনের পর দিন উস্কানি দেওয়া হয়েছে। এই মঞ্জুর আলম পান্নাকে কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তাকে আটক করা হচ্ছে না কেন, তাকে আটক করা হচ্ছে কেন, তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি নিজেও আমাকে নিয়ে আমি কন্টেন্ট করেছি। আমার শিরোনাম ছিল মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করুন। তারা যেহেতু বলছে মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করুন, তাদেরটাই কোট করে দিয়েছিলাম। তো খুব স্বাভাবিক, এটা মনে করা যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে, যেখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নাকি এখন সাংবাদিকতার উৎকৃষ্ট সময় চলছে, মানে সর্বোৎকৃষ্ট সময় চলছে। এইটা নমুনা। এবং এখনো অনেক ধরনের হুমকি সরকারের পক্ষ থেকে ওই ধরনের কোনো হুমকি আসেনি। ইনফ্যাক্ট যে সত্য কথা, সরাসরি এভাবে কোনো হুমকি আসেনি। তো হুমকি কেন? যা আইএস করার তা আইএস করিয়ে দিয়েছিল গত কয়েক মাস, তাই না? এবং এটা কি এমন হতে পারে মান্না, মনে করেন শেখ হাসিনা সরকারের পতনের আগে আপনার রোলটা পরে শিফট করছেন আপনি, এতে কি ওরা ক্ষুব্ধ হয়ে আপনাকে? ফজল ভাই, আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি যে শব্দটা ইউজ করলেন হয়তো স্লিপ অফ টাং আপনার জন্য হয়ে গেছে। শিফট করার তো বিষয় নয়, বিষয় হচ্ছে আমি যদি একজন প্রকৃত সাংবাদিক মনে করেছে কি তারা বিষয়টাকে শিফট মনে করেছে কি? হ্যাঁ, তারা মনে করতে পারে। যেমন আওয়ামী লীগের সমালোচনা করেছি অনেকে, আওয়ামী লীগের যারা হাইব্রিড বলি বা সোকল্ড অতি উৎসাহী বলি, তারা বিএনপি জামাতে দালাল বানিয়ে দিয়েছিল আমাকে, আমারও তো আরো অনেককে।
আবার এই সরকারের দালাল যারা, তারা আবার আমাদেরকে ফ্যাসিবাদের দালাল বানিয়ে দিচ্ছে। যেমন আমি আপনাকে বলতে পারি, এগুলো তো রেকর্ডেড। শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক জানিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেক সিনিয়র সাংবাদিক, তারকা, চিত্র তারকা, ক্রীড়া জগতের অনেকের সাথে আমাদেরকেও, তার মধ্যে আমার নাম ছিল, প্রথমে বানিয়ে দেওয়া হলো। এর আগে বলা হলো ফ্যাসিস্টের দোষর, তারপরে বানানো হলো কালচারাল ফ্যাসিস্ট। হ্যাঁ, শুধুমাত্র বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করার কারণে বা শ্রদ্ধা নিবেদনের কারণে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কালচারাল ফ্যাসিস্ট বানানো হলো। তো প্রথমে ফ্যাসিস্টের দোষর, এরপরে কালচারাল ফ্যাসিস্ট, এরপরে সন্ত্রাসী, সরকার উৎখাতে ষড়যন্ত্রকারী হিসেবে আমাদেরকে আখ্যায়িত করা হলো, অভিযুক্ত করা হলো। এবং একজন লিখেছেন এখানে আপনার, যে আপনি 4-5 দিন আগে লাইভ প্রোগ্রামে আপনি আশঙ্কা করেছিলেন আপনাকে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে, ঠিক তার 5-6 দিনের মধ্যে আপনাকে গ্রেপ্তার করা হবে। জি, এরকম আশঙ্কা আমি করছিলাম, আমারও তো আরো অনেকেই করছেন, নিশ্চয়ই করেছেন, এখন অনেকে করছেন, এবং সাধারণ মানুষ তাদেরকে নিয়ে উদ্বিগ্ন। এটা তো লুকোচুরি কিছু নেই। আচ্ছা, এখন আমরা ওইদিকে একটু যাই, যে জীবনটা একেবারেই জানি না। আপনাকে জেলে নেওয়া হলো, ওই দিন থেকে একটু শুনি। ওই দিন থেকে মামাবাড়ি ছিলাম, মামাবাড়িতে আদর আপ্যায়ন কেমন হয় তত জানি। মামাবাড়ি কোন মামাবাড়ি? কাশিমপুর না কোনটা? কেরানীগঞ্জে নিয়ে যাওয়া হলো। ওখানে 21 দিন থাকার পরে পরবর্তীতে কাশিমপুর কারাগারে প্রেরণ করা হলো। যে কারাগারে দেওয়া হলো সেটাকে বলা হয়, মানে এটা আনঅফিসিয়ালি ওটা পানিশমেন্ট জেল নামে ডাকা হয়। কাশিমপুর 1, 2, 3, 4, তো কাশিমপুর একটা হচ্ছে পানিশমেন্ট জেল। মানে ওখানে খুবই কড়াকড়ি, যার যে জিনিসের প্রয়োজন নেই সেটাই ইম্পোজ করা হয়, এই জন্য ওটাকে বলা হয় পানিশমেন্ট জেল। তো কেরানীগঞ্জ থেকে কাশিমপুর, এবং আমার তো মনে হয় এখন তিল ধারণের জায়গা নেই কারাগারের ওয়ার্ড গুলোতে, সেল গুলোতে যেভাবে আটক করা হচ্ছে। আর জেলের অভিজ্ঞতা আমার সবার যাওয়া উচিত একবার করে। যে কয়েকজন একসাথে অ্যারেস্ট হলেন তাদের কেউ কি ছিলেন আপনার সাথে? হ্যাঁ, ছিলেন ওই ভবনেই ছিলেন, অন্য সেলে ছিলেন, দেখা সাক্ষাৎ হতো। মানে আপনার ছেলে ছিলেন না? আমার ছেলে আমি বাদে আমার যারা মানে মামলার অন্য যারা আসামি তাদের মধ্যে কেউ ছিল না, অন্য মামলার আসামিরা ছিল। আমাদের রুমে আমরা এখানে 4 জন ছিলাম। সেলটা তো ছোট, মেঝেতে থাকতেন না? অবভিয়াসলি মেঝেতে। এখানে তো বক্স কাট দেওয়া হবে না। 4 জন, তো 4 জন এত ছোট সেলের কথা আমি শুনি নাই, কিন্তু বড় সেল, যা আমার একটা অভিজ্ঞতা আছে, অনেক বড় সেল থাকে সেটা। 4 জন তো খুব ছোট সেল সেটা। হ্যাঁ, মানে কেরানীগঞ্জ সেলটা, এখানে সম্ভবত শেখ হাসিনা এই কারাগারটি বানিয়ে গিয়েছিলেন। আমরা তো আর কোনো দলের না, হয়তো তার দলের এখন যারা কারাভোগ করছেন সম্ভবত তাদের জন্যই বানিয়ে দিয়ে গেছেন। আমি একটু মজা করে বলছি আর কি। এই কারাগারটা একটু উন্নত, কেরানীগঞ্জ কারাগারটা। ওখানে মোটামুটি সেল সিস্টেম, ওয়ার্ডও আছে খুব কম। আবার দেখা যাচ্ছে যে পরবর্তীতে কাশিমপুর কারাগার যেখানে নিয়ে যাওয়া হলো, ওখানে আবার ওয়ার্ড বেশি, এক ওয়ার্ডে। আমি যখন প্রথম যাই সেখানে তখন ওয়ার্ডে দেখা যাচ্ছে টয়লেটটা তো ভেতরে 100-150 মানুষের জন্য 2টো টয়লেট। তো আর বললাম তো যে তিল ধারণের জায়গা এখানে নেই। এখন তো কাশিমপুর কারাগারে তো মানে ওই দিন কি রাতের খাবারটা কি ছিল? ওই দিন রাতের খাবার সম্বন্ধে জানতে চাচ্ছেন? খাবার মনে করেন সকালে লাল আটা রুটি আর হয়তো সবজি। দুপুরে হয়তো দুপুরে রাতের জন্য সব ফ্রাই করা থাকে, সে মুরগির ফ্রাই, একটু সাইজ মুরগির মাংস, অথবা মাছ, সে তেলাপিয়া হোক কিংবা পাঙাশ হোক, তার 1 টুকরো মাছ, এগুলো ফ্রাই করার কারণও আছে। ওই যে রান্না করে ঝোল ভেঙে যাবে তো ফ্রাই করে ডিস্ট্রিবিউশনের সমস্যা, এটা সত্য কথা। তো ওই যে 1 টুকরো মাছ আর ভাত, সাথে ডাল, দুপুরে ও রাত্রে এই সিস্টেম। আর সকালে তো রুটি আর সবজি। এখন কেউ ফাইলে খায়, এগুলোকে বলে ফাইলের খাবার, অর্থাৎ ফাইলে বসিয়ে টানা মানে
চার চার ফাইল করে সব বন্দীরা বসে, তখন তাদের সামনে এগুলো দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সরকারি খাবার। আবার অনেকে আছেন যে খাবার কিনে খেতে পারেন, অন্য ক্যান্টিন সিস্টেম আছে। ক্যান্টিন মানে তারপরে এই নয় যে টেবিল চেয়ার আছে সেখানে বসে আমি কিনে খাচ্ছি, মানে সেল সিস্টেম, সেলে আপনি টোকেন মানে টাকা দিচ্ছেন, টোকেন দিচ্ছেন, টাকা তো না, ওখানে পিসি বলে, এক একজন নামে অ্যাকাউন্ট থাকে, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে আপনার পরিবারের সদস্য বা আমার পরিবারের সদস্যরা টাকা দিয়ে আসছেন, সেই অ্যাকাউন্ট থেকে আপনি খাবার কিনে খেতে পারছেন। আপনার মুরগির মাংস রয়েছে, মাছ রয়েছে, ডিম রয়েছে, সবজি রয়েছে, সবার তো কিনে খাওয়ার সাধ্য থাকে না। মানে আপনি কি এই খাবারই খেতেন না কিনে খাবার চেষ্টা করতেন? আমি কিনে খাওয়ার চেষ্টা করতাম। কোন রাজবন্দি ছিল আপনার সাথে, রাজনৈতিক কারণে বন্দি আপনার ওই সেলে? হ্যাঁ, কাশিমপুর কারাগারে যেই ভবনটিতে আমি ছিলাম ওটা রাজনৈতিক, মানে ওটার নামই হচ্ছে যে সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হবে তাদেরকে সব ওই ওয়ার্ডে, ওই ভবনে দেওয়া হবে। সব সন্ত্রাসী বলে? আচ্ছা। ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি ওই ভবনের নাম কিন্তু যমুনা। যমুনা? আমি কি কারণে বলছি বুঝতে পারছেন? তো যমুনাতে আমরা যারা থাকতাম তারা সবাই সন্ত্রাস বিরোধী, সবাই বলতে 95-8% সন্ত্রাস বিরোধী আইনে যারা আটক হয়েছে বা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় যারা আটক হয়েছে তাদেরকে রাখা হতো। আর যেহেতু রাজনৈতিক মামলা, রাজনৈতিক মামলা আমি তো এর আগে বলেছি, যারা আটক হচ্ছেন তারা সবাই রাজনীতি করে এসেছেন, তারা সবাই আওয়ামী লীগ করে বা মিছিল করতে গিয়ে ধরা খাচ্ছেন, নিশ্চয়ই এমন নয়। ফাঁসিয়ে দেওয়া হচ্ছে অনেকে, আমাদের সাধারণ মানুষ, তাদেরকে আনা হচ্ছে। বললে এটা সারা রাত বলা যাবে, সারা রাত বলা যাবে। না, আমাকে অনেকে বলেছেন যারা জেলে অভিজ্ঞ সাম্প্রতিক আর কি, রাতে নাকি মশার এত বেশি, রাতে ঘুমাতে পারে না, দিনে ঘুমানোর চেষ্টা করতেন। সত্য কথা, সত্য কথা। এবং কেরানীগঞ্জে তো আমি আমার যিনি রুমমেট ছিলেন, এক ভদ্রলোক ছিলেন ইবাদ নাম করে, তিনি এক ব্যবসায়ী, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, চাঁদা দাবি করা হয়েছিল তার কাছ থেকে আমি যেটা শুনেছি, চাঁদা না দেওয়াতে তাকে হত্যা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তো উনি যেমন আমাকে গল্প করেছিলেন, ভাই আপনার কপাল ভালো, না গরম না শীতের মধ্যে আসছেন, তো এই যে শীত শুরু হয়ে গেছে, তো কপাল আবারও ভালো যে আমি শীত শুরু হওয়ার আগে চলে আসছি, মানে আসতে পেরেছি হয়তো কোনোভাবে উপরওয়ালার দয়ায়। তো মানে এই সময় নাকি এই পরিমাণ মশা, যে 3 তলাতে যে রুমে ছিলাম, হাত দিয়ে মারলে মোটামুটি 4-5টা মশা হাতের মধ্যে চলে আসে। যেখানে যাবার পরে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ প্রথম কবে আপনাকে দেখতে যেতে পারে তারা? আমাকে বিশেষ জায়গা থেকে রিকোয়েস্ট নিয়ে কারাগারে দেওয়ার পরের দিনই আমার ফ্যামিলি মেম্বাররা গিয়েছিল দেখা করতে, বিশেষ রিকোয়েস্টে, অনেক কষ্ট করে। না, দেখা করতে গিয়েছিল, ইনফ্যাক্ট সত্য, আমাকে নিয়ে যাওয়া হলো, বৃহস্পতিবার তো আটক করা হলো, শুক্রবার আদালত করা হলো, শনিবার গিয়েছিল, শনিবার দেখা করতে গিয়েছিল। এখন এই বিশেষ রিকোয়েস্ট তো আসলে সবার দ্বারা সম্ভব হয় না, এটা সত্য কথা। হয়তো সেরকম সুযোগ তৈরি করতে আমার পরিবার ভেবেছিল, বিধায় দেখা করতে গেছে, কিন্তু সবাই তো সময়, কারো দেখা যাচ্ছে 10 দিন 15 দিন পরে দেখা করতে গেছে, আবার কেউ 2 দিন 3 দিন পরে দেখা করতে গেছে। দেখা করার প্রক্রিয়াটা যেমন সন্ত্রাস বিরোধী আইনে যাদেরকে মামলায় জড়ানো হয়, আসামি করা হয়, তাদের ক্ষেত্রে আমার নিয়ম আছে 15 দিন পর পর দেখা করা যাবে। এর আগে না, আগে যেমন আমরা দেখেছি যে কোনো দিন যে কেউ মানে আসামির সাথে দেখা করতে পারে, সন্ত্রাস বিরোধী আইনে যারা, তাদের ক্ষেত্রে 15 দিন, আর সম্ভবত অন্য মামলা যারা আছে তাদের ক্ষেত্রে সম্ভবত এখন সপ্তাহে 1 দিন করা হয়েছে। কবে থেকে করা হয়েছে এটা আমি জানি না, তো এখন এই ধরনের সিস্টেম আর কি। এই যে আপনার গ্রেফতার, আপনার হ্যারাসমেন্ট, আপনার জীবন থেকে মূল্যবান এতগুলা দিন হারিয়ে যাওয়া, এর বাইরে অ্যাচিভমেন্টটা কি আপনার? দুটো থাকলো না, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অ্যাচিভমেন্ট, আমি তো কোনো অ্যাচিভমেন্ট দেখি না, অন্তত সার্বিকভাবে, বরং মানুষ অনেকটা ভয়ের মধ্যে আছে,
অমুক অমুককে আটক করা হচ্ছে, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে সম্ভবত। তো আমার অ্যাচিভমেন্ট, অনেকে বলে আমার প্রতি মানুষের যে ভালোবাসা সেটি বহিঃপ্রকাশ ঘটেছে, সেই জায়গা থেকে অবশ্যই আমি মানুষের কাছে কৃতজ্ঞ। আমি স্যালুট জানাই যারা প্রতিবাদ জানিয়েছেন, যারা প্রার্থনা করেছেন আমার জন্য, আটকের প্রতিবাদ এবং মুক্তির জন্য প্রার্থনা করেছেন। মানুষ এতটা ভালোবাসে, এটা বলার জন্য আমি বলছি না, খুব সাহিত্য করে বলারও কিছু নেই, যেটা সত্য সেটা, এটা আমার জানা ছিল না ভাই। বিলিভ ইট অর নট, মানুষ আমাকে, আপনি যে বলছেন না যে শিফট হয়ে গেছে আওয়ামী লীগের সময়, আমি কিন্তু আওয়ামী লীগের সময় শেষ দিকে আওয়ামী লীগের সমালোচনা করেছি তা নয়, সবকিছু রিপোর্টেড, আমার তো অসংখ্য রিপোর্ট আছে টেলিভিশনে। তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরোধিতা করেছি, যেসব অন্যায় বা অপকর্ম অথবা দুর্নীতি, সেগুলোর বিরুদ্ধে রিপোর্ট করতে হয়েছে। এবং অবশ্যই মানুষ তো নেগেটিভ নিউজের প্রতি ইয়ে থাকে, ভালো নিউজ, নিউজ তো ভালো ভালো নিউজ আর কি, হ্যাঁ গুড নিউজ ইজ অলসো নিউজ, এখন তো সারা দুনিয়াতে গুড নিউজ ইজ অলসো নিউজ, কিন্তু আগে তো ছিল গুড নিউজ ইজ মানে গুড নিউজ ইজ নট এ নিউজ, এরকম ধারণা ছিল। তো আওয়ামী লীগের সময়ও আমাকে শেষ 10 বছর নানান ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। আমাকে অনেক জায়গায় কাজ করতে দেওয়া হয়নি, যেখানে ঢুকেছি হয়তো 4 মাস কাজ করেছি, 6 মাস কাজ করে রিজাইন দিয়ে চলে আসতে হয়েছে, চাপের মুখে ফাইট দিতে হয়েছে, কিন্তু একটা সময় ছেড়ে দিতে হয়েছে। আবার এই সরকারের সময় পুরোপুরি জেলেই যেতে হলো, কারাগারে যেতে হলো, দীর্ঘদিন থাকতে হলো। আওয়ামী লীগের সময় তো জেলে যেতে হয়নি, এটা সত্য কথা, বাস্তবতা। তো সত্যের পক্ষে থাকলে আমার কষ্ট হয়েছে, আমার কষ্টের চেয়ে আমার ফ্যামিলি মেম্বারসদের কষ্ট হয়েছে বেশি, তাই না? আমি তো ভেতরে খাচ্ছি যাচ্ছি, হয়তো টেনশনে আছি, এটুকুই। দৌড়ঝাঁপ তা তো বন্দি যারা তাদের পরিবার সদস্যরাই করেন, দুশ্চিন্তা তাদের আরো বেশি থাকে। অ্যাচিভমেন্ট এটুকু যে আমি নিজেকে জাজ করতে পেরেছি, আর একটা মানে সত্য নতুন করে উপলব্ধি করতে পেরেছি। মানুষের ভালোবাসার শক্তির চেয়ে আর বড় কোনো শক্তি নেই, এবং সত্যের পক্ষে থাকলে, সত্য উচ্চারণ করলে, ভোগান্তি, বিপদ আপদ, নানান ধরনের দুর্গতি, নানান ধরনের টর্চার, নির্যাতন, তারপরও যে আত্মতৃপ্তিটা থাকে, এটা তো ভাই আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, সম্ভব না, কোনো হয় না। দিন শেষে আমার অ্যাচিভমেন্ট এটুকুই। আর একটা অ্যাচিভমেন্ট আছে, আমি সত্যি এর আগে বললাম যে কোরআনটা আমি নতুন করে পড়া শিখেছি জেলে গিয়ে। আপনি বললেন না মানুষের যে ভালোবাসা অ্যাচিভমেন্ট, জেলে থাকতে থাকতে কোরআনের একটা লাইন ছিল এরকম, নিঃসঙ্গ চিত্তের চেয়ে জীবনে বড় কোনো সম্পদ নেই। রাইট, আসলেই নেই। মানে আপনার মতো কথা বলার অপরাধে অধ্যাপক নাজমুল হাসান কলিমুল্লাহ, আবু আলম শহীদ খান, 4 জন এই 3 জনের চোখের সামনে এখনো জেলে। আবু আলম শহীদ খান বা নাজমুল কলিমুল্লাহ, ওনাদের সাথে কোনোভাবে কোনো খবর পেয়েছেন কোনো কিছু? আমার সাথে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ সাহেবের দেখা হয়েছিল একবার। তো উনি আজকে তো দীর্ঘদিন, মানে আমরা তো অ্যারেস্ট হওয়ার আরো মাস 1.5 আগে তিনি অ্যারেস্ট হয়েছেন। তার বিষয়টা নিয়ে আপনি যেমন কথা বলেছেন, আমিও কথা বলেছি। দুর্নীতির আমাদেরকে কি করা হলো, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হলো, মানে মামলায় অভিযুক্ত করা হলো, আর তাকে দেওয়া হলো দুর্নীতি দমন বিষয়ক, মানে দুদকের পক্ষ থেকে মামলা দেওয়া হলো। এটা নিয়ে আপত্তি হতো না, আমরা সন্দেহ প্রকাশ করতাম না, বা এইভাবে বলতাম আপনি যে বললেন কথা বলার অপরাধে তাকে আটক করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে, এতে তো খুব সহজে মিলানো যায়। তখন এই সরকার আসার 10 মাস পরে তার নামে মামলা দেওয়া হয়, 10 মাস পরে, তো 9 মাস পরে সম্ভবত মামলা হয়, 10 মাসের মাথায় তাকে আটক করা হয়। তো এই মামলাটা অনেক পুরনো, অভিযোগ তো অনেক পুরনো, সে 2020 বা 22 সালের ঘটনা সম্ভবত। তারপরে সে দুদক মামলা দায়ের করে, তারপর 1-1.5 মাসের মাথায় তাকে আটক করা হয়। অতএব আমরা ধরে নিতে পারি যে তিনি কিছু কথা বলতেন মিডিয়াতে, এখন
সবাই তো দালাল হয়ে গেছে। আওয়ামী লীগ আমাদের যেমন একটা শ্রেণীর দালাল ছিল, এখন আবার নব্য শ্রেণীর দালালিতে পরিণত হয়েছে। তো সেই জায়গা থেকে কথা বলা অপরাধ হয়তো নাজমুল হাসান মোল্লাকে দুটোকে মামলা জানানো হয়েছে। মামলা গ্রাউন্ড যাই থাক না কেন, আমি সেখানে কোনো মন্তব্য করতে চাই না। সেম অ্যাজ অধ্যাপক কার্জন ভাই আমার সাথে তার আগের দিন আমার চ্যানেলে উনি অতিথি ছিলেন এবং গেলেন তো পরদিন একইভাবে আমি যেভাবে ইনভাইটেড হয়ে গিয়েছিলাম অনুষ্ঠানে মঞ্চ একাত্তরের, সেরকম কার্জন ভাই গিয়েছিল। একজন অধ্যাপককে কিভাবে, কার্জন ভাই কি আপনার কি মনে হয় অধ্যাপকদের মধ্যে তো অনেকেই দালালি করেছেন আওয়ামী লীগের সময়? কার্জন ভাই দালালি করেছে? কার্জন ভাই তো কার জামাই, মানে সৈয়দ আবুল মকসুদ সাহেবের মেয়ের সাথে তার বিয়ে হয়েছে। তো সৈয়দ আবুল মকসুদ সাহেব সারা জীবন কিসের জন্য কথা বলেছেন, কাদের পক্ষে কথা বলেছেন আমরা জানি। তিনি একটা সাহসী কণ্ঠস্বর ছিলেন একজন, তো তার জামাই। আর অধ্যাপক কার্জন দালালি করেছে, আমি তো তখন আওয়ামী লীগ সময় বিভিন্ন টেলিভিশনে কাজ করেছি, কোথাও কাজ, প্রথম 5 বছর তো ছিলাম, তারপর 10 বছর কোথাও কাজ করেছি। আমার অ্যাঙ্করিং এ তিনি গেস্ট হয়েছেন। আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, তিনি আওয়ামী লীগের যেভাবে সমালোচনা করেছেন অনেকে সেভাবে করেননি, অথচ তিনি হয়ে গেছেন ফ্যাসিস্টের দোষর। কেন? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে। আবু আলম শহীদ খান ভাই, তিনি তো আওয়ামী লীগের সময় তিনিও আওয়ামী লীগ সমালোচনা করেছেন, আবার এই সরকারের সময় এই সরকারের সমালোচনা করছেন। আমাদের তো কোনো দল নাই, আমরা তো সত্যটা উচ্চারণ করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক সরকারের সময় এই আমাদের মতো কিছু কোটি কয়েক মানুষ, আপনার কপাল ভালো আপনি এখন দেশের বাইরে আছেন, দেশের বাইরে মধ্যে থাকলে হয়তো আপনাকে আমাদের ভাগ্য পালন করতে হতো। তো এই যে কিছু মানুষ যারা সত্য বলেন তাদেরকে সব সময় নির্যাতিত হতে হচ্ছে, সব সময়। এবং এখন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন তাদেরকে নির্যাতিত হতে হচ্ছে বেশি। এটা কেন? তার মানে কি? কোথায় চলেছি আমরা? মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবো না? এটা কোনো কথা? এটা হয় কিছু? এখন সেটাই হচ্ছে, এই হচ্ছে বিষয়। তবে এটাই তো নিশ্চয় সব শেষ নয়। আওয়ামী লীগ যা করেছে তার পরিণতিটা অনেক করুণ হয়েছে, হয়তো এত বড় করুণ পরিণতি তার হওয়ার কথা ছিল না, তারপরে বরণ করতে হয়েছে। ওই যে সেই পুরনো কথাটা, ইতিহাসে শিক্ষা এটি যে মানুষ ইতিহাসে কোনো শিক্ষা নেয় না। যারা শাসক থাকেন, যাদের রাজদলে থাকে, তারা কোনো শিক্ষা গ্রহণ করেন না। যে যতটুকু করবে তাকে ততটুকু তো পে করতেই হবে। এটা প্রকৃতির বিচার, সৃষ্টিকর্তার বিচার। এটা সায়েন্স বলে। যেমন আপনি নিউটনের 3য় সূত্রের কথা বলছিলেন, প্রত্যেক ক্রিয়ারই একটি সম এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। মেয়েটাকে খুব মিস করতেন না, তাই না? আমার তো কিছু নেই, আমার তো সম্পদই একটাই, আমার সন্তান। মেয়ের কথা ভাবলে কান্না পেতো? দোয়া করবেন সবাই। যখন আপনি শুনলেন আপনার মামলাটা হাইকোর্টের মামলাটা স্টে করানো হয়েছে, জামিনটা, তখন কি ভাবলেন? আপনি অনেক ভেতরের খবর বলে নিচ্ছেন, ঠিক আছে, পারেন, সমস্যা নেই। আমার মামলাটা তো আমি শুনেছি যে মানে স্টে করার কথা বলছি না, অ্যাপিল ডিভিশনে, মানে চেম্বার জজ আদালতে। চেম্বার জজে তো তারা গেলেন, রাষ্ট্রপক্ষ থেকে যাওয়া হলো স্টে করার জন্য। চেম্বার জজ স্টে করলো না। আমার এবং লতিফুদ্দিন সাহেবের মামলা দুটা চেম্বার বিচারপতি তিনি হাইকোর্টের অ্যাপিল ডিভিশনে পাঠিয়ে দিলেন ফুল বেঞ্চে শুনানির জন্য। আমার যেটা হয়েছে যে স্থগিত করা হয়েছিল এবং একটি বিষয় ছড়িয়ে পড়েছিল, বিকজ অফ একই দিনে আমাদের মামলাগুলো শুনানি হয়েছিল, লতিফুদ্দিন সাহেবের মামলা সহ আমারটা। তো আমারটা হিয়ারিং এ প্রথম উঠেছে। রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে স্টে করা হোক, এবং তারা সশস্ত্র বিপ্লব করতে যাচ্ছিল। তো অ্যাপিল ডিভিশনের বিচারপতিরা বললেন যে তার যে হাইকোর্টে জামিন হয়েছে এটা তো সার্টিফাইড কপি বের হয়নি, আপনার কিসের বেসিসে
আপনারা এই আবেদন জানাচ্ছেন স্টে করার জন্য। তখন রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে বলা হলো যে না, এটা তো সবাই জানে, জানাজানি হয়ে যায় কার জামিন হয়েছে কার জামিন হয়নি, বিশেষ করে উল্লেখযোগ্য মানে উল্লেখ কি বলা যেতে গুরুত্বপূর্ণ মামলাগুলোর ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে আমরা আগে ভাগে এটা স্টে অর্ডার চাইছি, যেহেতু হাইকোর্ট জামিন দিয়েছে, বেরিয়ে পড়তে পারে, কিন্তু তারা গিয়ে তো সশস্ত্র বিপ্লব করবে, এই জন্য আমরা এটা নিয়ে বিচারপতি সাহেব যারা ছিলেন, 3 জন বিচারপতি সমন্বয় বেঞ্চ ছিল অ্যাপিল ডিভিশনে, তারা বেশ 15 মিনিট ধরে এটা কথা বললেন। একটা পর্যায়ে বলে ঠিক আছে, সাংবাদিক মঞ্জুরুল পান্নার জামিনের বিষয়টি 1 সপ্তাহ পরে শুনানি করা হবে। পরবর্তী লতিফ সিদ্দিকীটা উঠলো একই মামলায়। লতিফ সিদ্দিকী মামলার রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আমি যেটা জেনেছি কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি এটা আমি নিজের মন্তব্য করতে চাই না, দেওয়া হয়নি যেটা বাস্তবতা। তো যেহেতু রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের বিরোধিতা করা হয়নি জামিনের ক্ষেত্রে, জামিন বহাল রাখার ক্ষেত্রে, সেহেতু জামিন বহাল রইল। পরবর্তীতে আবার যে কোনো কারণে, যেহেতু একই মামলায় 1 নম্বর আসামি লতিফ সিদ্দিকী সাহেব আর আমি 3 নম্বর আসামি, তো 1 নম্বর আসামি লতিফ সিদ্দিকী সাহেবের জামিন হয়ে যাচ্ছে, আর আমারটা হচ্ছে না, কেমন যেন একটু হয়ে যায়। বিচারপতি সাহেবদের যদি কেমন কি একটু মনে হলো, পরবর্তী তারাই আবার স্বতঃপ্রণোদিত হয়ে পরবর্তীতে আবার আমার জামিনও বহাল রেখে, মানে বহাল রাখার বিষয়ে ঘোষণা করলেন। তো ওই যে আমারটা স্থগিত করা হয়েছে, ওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমে, যে সাংবাদিক মঞ্জুরুল পান্নার বিষয়টি স্থগিত রাখা হয়েছে, লতিফ সিদ্দিকী জামিন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আধা ঘন্টা বা ঘন্টা খানিকের মধ্যে আবার যখন লতিফ সিদ্দিকী সাহেব এবং আমার তার জামিনটা হলো, পরবর্তীতে আবার আমারটাও আমরা যে 1 সপ্তাহ ঘোষণা দিয়েছি সেটা আবার তারা নিজেরাই বললেন যে না, তারও জামিন আমরা বহাল রাখছি, এই আর কি। হাবিবুর রহমান কার্জনের জামিনটা কি এই আবেদনে ছিল না? না, এই আবেদন অ্যাকচুয়ালি লতিফ সিদ্দিকী সাহেবের মামলাটা পরিচালনা করেছেন আমাদের জেঠা খান পান্না ভাই, সিনিয়র আইনজীবী, আর সাথে ফজলুর রহমান ভাই, সিনিয়র আইনজীবী, ওনারা। আর আমারটা করেছেন তো ব্যারিস্টার সারা হোসেন। কার্জন ভাইয়ের বিষয়টা আসলে আমি তো ভিতর থেকে খবর পাইনি, উনি কি করছেন না করছেন হয়তো কেউ বলছেন, আমি যোগাযোগ করার সুযোগ পাইনি, যেহেতু মাত্র এলাম, যোগাযোগ করার সুযোগ পাইনি, হয়তো নিশ্চয়ই। আমার ধারণা তাদের জন্য বিষয়গুলো সহজ হওয়ার কথা, যেহেতু এই মামলার আমরা 2 আসামি মুক্তি পেয়েছি, এটা তো একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। জার্নালিস্ট আমার অভিজ্ঞতা থেকে একটু আমি বলতে পারি, বাদ বাকি মানে মেজাজ মর্জিত জাস্টিসদের বিষয় বা জাজদের বিষয়, তারা নথিপত্র ঘেটে যেটা ভালো মনে করবেন, লজিক্যাল মনে করবেন, সেটাই করবেন। তবে একই মামলা যখন অন্য আসামিদের জামিন হয়ে যায়, তখন নাকি অন্য আসামিদের পথটা একটু সহজ হয়, এটুকু জানি। কয়টার দিকে খবর পেলেন জেলখানে এখনো বাধা নেই, আপনি মুক্তি পাচ্ছেন? খবর পেলাম যেদিন জামিন হয়েছে, কিন্তু যে পত্রিকা তো যেত, পরের দিন তো পত্রিকা দেখলাম। আর তার আগে মানে যেখানে এখন সিস্টেম আছে, মানে একটা সিস্টেম করা হয়েছে যে সুযোগ দেওয়া হয়েছে প্রতি সপ্তাহে বন্দীরা বা কয়েদিরা পরিবারের সদস্যদের সাথে মানে ফোনে কথা বলতে পারবেন। ওরকম হয়তো আমার ফোনে কথা বলার সুযোগ ছিল সপ্তাহে 1 দিন হিসেবে, ওইভাবে জানতে পারলাম যে আমার জামিন হয়েছে। আর কিন্তু অন্যরকম টেন্স তো কাজ করছিল, টেনশন, যে জামিন হলেই আবার নতুন মামলা আসে, যেহেতু আমাদেরটা হয়তো সর্বোচ্চ পর্যায়ে গেছে বা অনেক বেশি আলোচনা জন্ম দিয়েছে এই মঞ্চ 71 বিষয়টি, সেহেতু সবাই খুব অ্যালার্ট ছিল, একটু সবাই সচেতন থাকার চেষ্টা করেছে, যা বিভিন্ন থানা থেকে যাকে তার এক মামলা আসছে, সেই জায়গা থেকে জানি না যে কোনো কারণে যাই হোক আমাদেরকে আর নতুন করে মামলা দেওয়া হয়নি। আর যারা ওই আমি যেটা বলছিলাম যে টেনশন ছিলাম, যে হাইকোর্টে তো জামিন হলো, কিন্তু ওখানে একটা টেনশন থেকে যে স্টে করার একটা আতঙ্ক, যদি একবার স্টে হয়ে যায় সেক্ষেত্রে বেশ কয়েক মাস সময় লাগে। কারো কারো ক্ষেত্রে ওই স্টে অর্ডার প্যাকেট করতে কপাল ভালো থাকলে ওই শর্ট টাইম হয়ে যায়, কারো কারো ক্ষেত্রে 4 মাস 6 মাস 8 মাসও লেগে যায়। এইটি আর মানে আতঙ্ক, যদি একবার স্টে হয়ে যায় তার মানে অনিশ্চিত সময়ের জন্য তাকে থাকতে হচ্ছে কারাগারে। আর সেই জায়গা থেকে বলছিলাম যে হাইকোর্টে জামিন হওয়ার পরেও নিশ্চিত হতে পারছিলাম না যে কবে ছাড়া পাবো কি পাবো না। তারপর তো চেম্বার জজ, তারপর তো হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন,
অর্থাৎ গত গত সোমবার, মানে আমি বলছি এটা কয় তারিখ, মানে আমাদের জামিন প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে হাইকোর্টের যেদিন জামিন দেওয়া হলো তার থেকে পুরো 8 দিন অ্যাপিলেট ডিভিশনে 8 দিনের মাথায় আমাদেরটা ইয়ে হলো, মানে হাইকোর্টে জামিন হওয়ার পরেও আমরা পাচ্ছিলাম না, স্টে অর্ডার না দেওয়া সত্ত্বেও প্রক্রিয়া তো থাকে নানান ধরনের। আর এটাও আমি আপনাকে জানিয়ে রাখি, জামিন পাওয়ার পরে আবার অবজারভেশনে রাখা হয় প্রায় সবাইকে, নতুন মামলা আসে কিনা সেই অপেক্ষায়। ছাড়লে তো ছাড়া হয়ে গেল, নতুন মামলা আসছে কিনা আসবে কিনা জামিন পাওয়ার পরও একজন জামিন প্রাপ্ত বন্দীকে আটকে রাখা হয় কোন কোন ক্ষেত্রে, যে কোন কোন ক্ষেত্রে, এখন তো প্রায় সব ক্ষেত্রে নতুন মামলা আসছে কিনা আসবে কিনা। এটাকে পিডব্লিউ বলে জেলখানা, পিডব্লিউ এক্স্যাক্টলি, পেন্ডিং ওয়ারেন্ট। অনেকে বলেছে এটা অনুষ্ঠানে এসে পিডব্লিউ তে আরেকটা মামলায় তাকে আটক দেখানো হচ্ছে, ওইটা যে আটক দেখানো যাতে না হয় কি করতে হয় এগুলো আমাদের অনুষ্ঠানে এসে নতুন বলে, কিন্তু এটা কত বড় মানবাধিকার লঙ্ঘন বুঝতে পারেন। কারো কারো জামিন হয়ে গেছে 15 দিন 17 দিন পরে, 17 দিন পরে তাকে মামলা দেওয়া হচ্ছে। তাহলে এই যে মাঝখানে যে 15 দিন 17 দিন, এই হিসাবটা কে দিবে? আপনি একটা মামলা জামিন পেয়েছেন আজকে কত তারিখ, আমি তো তারিখটা গুলিয়ে ফেললাম, তো মনে করেন জামিন পেয়েছেন, আপনার তো আজকে বা কালকেই চলে আসার কথা, মানে মুক্তি নিয়ে। আপনার নতুন কোনো মামলাও আসছে না, কিন্তু মামলার আশায় বসিয়ে রাখা হয়েছে যেটার মধ্যে না ওর নামে মামলা আসবে, মামলা আসলে তারপর তাকে সোনে অ্যারেস্ট দেখানো হবে, সোনে অ্যারেস্ট ইয়ে করা হবে। 17 দিন পরে অনেকের মামলায় এসেছে। এই 17 দিনের হিসাবটা কি রাষ্ট্র কিভাবে হিসাব দেবে? কি অদ্ভুত। যখন ফাইনাল হয়ে গেল আপনার বেরিয়ে আসবেন, এতদিন যাদের সঙ্গে ছিলেন তাদের প্রতিক্রিয়া গুলা কি ছিল? যখন কারো জামিন হতো মানুষ কান পেতে শুনতো, যখন জামিন মানে কারাগারের ভাষা বা ওইখানকার ভাষা জামিন তল্লাশি, মানে আমার জামিন হয়েছে তল্লাশি চালানো হচ্ছে যে এই ব্যক্তিটা এই কারাগারে আছে কিনা, নাকি কারাগারগঞ্জে আছে বা কোন ভবনে আছে, এটা জামিন তল্লাশি। তো দেখা যাচ্ছে যাদের নাম ঘোষণা হচ্ছে, মানে আশপাশে যাদের জামিন হয়নি তারাও যে কি পরিমাণ খুশি হচ্ছে যে না কেউ না কেউ তো বেরোচ্ছে, একেবারে যে নাম কারো না আসে তবে তারটাও আসবে না, তখন তার আশায় বুক বাঁধে, কি যে উচ্ছ্বাস, কি উচ্ছ্বাস। আর যখন আমি আর নিজের কথা বলতে চাই না, নিজের ঢাক ঢোল পেটাতে চাই না, কিভাবে আমার ভেতর থেকে মানুষ কিভাবে আমাকে বিদায় দিয়েছে, কিভাবে জড়ো হয়েছে, এটা বলতে গেলে বেশি বলা হয়ে যাবে, ওটা থাক। তবে অন্যান্য মানুষের কথা বলি, আমি সবার ক্ষেত্রে বলি যে মানুষের মানে অন্যের জামিন হচ্ছে, আপনি খুশি হচ্ছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ মন থেকে বলছে। জামিন তো এখন খুব কম, খুব কম। এই জন্য একজনের জামিন হলে মনে হয় অনেকে মনে করে যে এই বুঝি পথ খুলছে। আমরা ছবি দেখেছি জেলখানার বাইরে, আপনার মেয়ের সাথে আপনার ছবিটা দেখেছি, বাবাকে কি বললো প্রথম? কিছুই বলেনি, চোখে পানি ফেলেছে, বুকে জড়িয়ে ধরে চোখে পানি ফেলেছে। আসলে ত্যাগটা তো তাদের বেশি, আমার স্ত্রী, আমার সন্তান, তারা মানুষের দুয়ারে গেছে, ভোগান্তি তো তাদেরই হয়েছে বেশি। আমি না একটা মশা কামড় খেয়েছি, 3 বেলা নিশ্চিত খেতে তো পেরেছি। আপনার শেষ কিছু কথা বলেন আপনার সহকর্মীদের উদ্দেশ্যে। শেষ কথা বলতে আমি অবশ্যই আপনার এই অনুষ্ঠান থেকে মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটি ছিল একেবারে নির্ভীক একটা অনুষ্ঠান,
সেই অনুষ্ঠানের মানে অনুষ্ঠান থেকে যারা আটক হয়েছেন অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাবেক সচিব আবু আলম শহীদ খান, মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বুলবুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মুক্তিযোদ্ধা মানিক সাহেব, আরো যারা আছেন অবশ্যই তাদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। অবশ্যই এর পাশাপাশি যারা রাজনীতি করেন তাদের কথা বাদ দিলাম, তাদের মধ্যেও নিরীহ মানুষ আছে, রাজনীতি করলেই তো সবাই অপরাধী হয়ে যায় না, কিন্তু একেবারে গো বেচারা নিরীহ দরিদ্র যে অসহায় মানুষগুলো, আমি আজ জার্নালিস্ট, আমার অনুসন্ধানে যা আমার চোখে পড়েছে, তাদের মুক্তি দাবি জানাচ্ছি, আমি প্রার্থনা করছি তাদের জন্য। আর সবশেষ কথা, সত্য উচ্চারণ থেকে দূরে থাকা যাবে না। আজকে আমি সত্য উচ্চারণ করব না, এই সত্য উচ্চারণ না করার কারণে যে সমাজ আমরা রেখে যাচ্ছি তার সাফারেন্স এর শিকার হবে আমার সন্তানেরা, আপনার সন্তানেরা। জার্মান কোন কবির একটা কবিতা আছে না, যে ওরা ধরে নিতে এলো ক্যাথলিকদের, আমি চুপ করে রইলাম, ওরা ধরে নিতে এলো ইহুদিদেরকে, আমি চুপ করে রইলাম, এভাবে একে একে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। আমাকে যখন ধরে নিতে এলো তখন আমার জন্য কথা বলার কেউ রইল না। কেউ যদি মনে করে যে কথা বললেই বিপদ, না বললেই নিরাপদ, চরম ভুল। আমি শুধু এই সরকারের ক্ষেত্রে বলছি না, আমরা তো আমাদের দেশের তো যারা শাসক গোষ্ঠী নিজেরাই নিজেদেরকে শাসক বলেন, জনসেবক তো আর বলেন না, শাসকই তো বলেন। তো যে শাসনগুলো হচ্ছে, চলে আসছে, নিশ্চয়ই আমরা সুসময় কোনো সময় পাইনি, হয়তো কম আর বেশি, এখন হয়তো কারো কারো ক্ষেত্রে অনেকের দৃষ্টিতে বেশি, আবার কেউ কেউ বলছে সুবর্ণ সময়, যাও সেই বিতর্কে যাবো না। কথা হচ্ছে দুর্নীতি সবসময় ছিল, এখনো আছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সবসময় ছিল, এখন আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। দুর্নীতিবাজ সন্ত্রাসী সবসময় ছিল, কালো টাকা দৌরাত্ম্য ছিল। কথা বলতে হবে, কথা বলা সত্য উচ্চারণ বিকল্প নেই। এবং ওই যে বললাম যে কথা না বলে নিরাপদ থাকা যাবে, এটা যারা মনে করেন তারা চরম ভুল। এটা কিন্তু তাদেরকেও দিতে হয়, তার কারণ পাপী মরে 7 ঘর নিয়ে। আমি তো দেখে এসেছি নিরীহ মানুষরা জেলে রয়েছেন, চোরগুলো তো দেশে নাই। আওয়ামী লীগ আমলে যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, তারা কজন ধরা পড়েছে? কজন? সাধারণ মানুষ, সাধারণ রাজনৈতিক কর্মী বেশি। এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যেও তো খুব বেশি, মানে আমি যদি কম্পারিজনটা টানি, তুলনাটা টানি, তাদের তুলনা আমি তো 2 জেল ঘুরেছি, মানে 2 জেলে থেকেছি। থানা পর্যায়ের প্রেসিডেন্ট সেক্রেটারি হাতে গোনা 4-5 জন পেয়েছি আমি যে কয় ভবনে থেকেছি। থানা সারা বাংলাদেশের থানা পর্যায়ের এই 2 জেলে অন্তত। সব তো ওই আপনার কোন ইউনিটের, আপনার কল্যাণপুর, ঢাকার কল্যাণপুর, মানে ঢাকার শেরবাংলা থানার কল্যাণপুরের 2 নম্বর ইউনিটের 3 নম্বর সদস্য বা সহ সম্পাদক, অথবা আরেকটা মজার কথা বলে রাখি, এখন রাষ্ট্র কর্তৃক পদ দেওয়া হচ্ছে, আপনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, বানিয়ে দিচ্ছে, লিখে দিচ্ছে ছাত্রলীগের সক্রিয় কর্মী। আপনি জীবনে কখনো আওয়ামী লীগ করেননি, পদ নাই, পদ একটা দিয়ে দিচ্ছে। আপনি হয়তো আছেন ওয়ার্ডের সেক্রেটারি, আপনাকে বানিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি। জাজরা তো সবাইকে চেনে না, লিখে দেওয়া হচ্ছে, কি করবেন? এই তো চলছে। তো আপনাকে আটকের মাধ্যমে সাংবাদিকদের কি কোনো বার্তা দেওয়া হয়েছিল? সরি, আপনার কি মনে হয় আপনাকে আটকের মাধ্যমে সাংবাদিকদের একটা বার্তা দেওয়া হয়েছিল? হতে পারে, এটা তো খুব স্বাভাবিক, বার্তা তো দেয়াই স্বাভাবিক।
তবে তার আগে থেকেই তো বার্তা দিয়ে আসা হচ্ছে, শুধু আমাকে আটকের মধ্যে দিয়ে নয়। এরকম বার্তা তো বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ে প্রশ্ন করা হলো কতজন আমরা 24 আন্দোলনে নিহত ধরবো, এই প্রশ্ন কেন করা হলো? তার জন্য 3 জনের চাকরি গেল। আমিও তো চাকরি ছাড়লাম একটা জঙ্গি গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে। আমি তো একটা টেলিভিশনে ছিলাম, ওই আপনার ওহি নাজির করে বিভিন্ন জায়গা থেকে, দেশের বাইরে থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে ওহি নাজির করে বাংলাদেশে যারা জঙ্গিবাদে উস্কানি দিচ্ছে তাদের হুমকিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু মালিক পক্ষ তো ভয় পেয়ে গেল। আমি নিজে চাকরি ছেড়ে দিয়ে আসলাম যে আমার কারণে স্টেশন ক্ষতিগ্রস্ত হবে। এরকম বার্তা তো বিভিন্নভাবে দেওয়া হচ্ছে। অনেকের চাকরি গেছে, জনগণ ভবন দখল করে নেওয়া হলো। কেন দখল করে নেওয়া হলো? এ নিয়ে কোনো টু শব্দটি আছে? কোন টু শব্দটি আছে? একটা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হলো। হতে পারে জনকণ্ঠ দালালি করেছে আওয়ামী লীগের, যেটা আমরাও সাপোর্ট করি না। এক পেশার বই লিখেছে জনকণ্ঠ, এটা তো আপনি বলে সত্য কথা। এক পেশার, সম্পূর্ণ এক পেশার বই লিখেছে, সাংবাদিকতার নীতিমালার মধ্যে পড়ে না। কিন্তু সেটা ব্যক্তি প্রতিষ্ঠান, একটা গণমাধ্যম দখল হয়ে যাবে। গণমাধ্যমের সামনে মক ক্রিয়েট করা হয়েছে, গণমাধ্যমের সামনে জিয়াফত করা হয়েছে, গরু জবাই দেওয়া হয়েছে, বার্তা দেওয়া, যেরকম বার্তা তো আমাকে দিয়ে শুরু হয়েছে তা তো না, আরো অনেক আগে থেকে দেওয়া হয়ে আসছে।